জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা সময় স্বপ্ন দেখেছিলেন স্বপ্নের সোনার বাংলা গড়ার। তিনি একটা সময় জানতেই পেরেছিলেন, ভবিষ্যৎ দেখছিলেন যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হতেই পারে। তাই তো রাঙামাটির বেতবুনে স্থাপন করেছিলেন কৃত্রিম ভূ উপগ্রহ কেন্দ্র। এছাড়াও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটানোর জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করে গেছেন। তারই দৌহিত্র সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং একই সঙ্গে তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। তার আজ 51তম জন্মদিন। শুরুতেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে শুরু করছি আমাদের আজকের আয়োজন ডিজিটাল বাংলাদেশ ও সজীব ওয়াজেদ জয়। যথারীতি আজ আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। একজন আছেন মোহাম্মদ আরাফাত, শিক্ষক ও চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন, এবং একই সঙ্গে রয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ রেজা সেলিম। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আমি প্রথমে একটু মোহাম্মদ আরাফাত আপনার কাছে যেতে চাই যে 2008 সাল থেকে 2021 ডিজিটাল বাংলাদেশের যে আসলে এই দীর্ঘ সময়ের পথ চলা, যেখানে সজীব ওয়াজেদ জয় স্বপ্ন দেখেছিলেন একটি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করবার জন্য, সেই পথে আমরা এখন পর্যন্ত কতখানি এগিয়ে গেলাম, আপনি কি মনে করছেন মোহাম্মদ আরাফাত? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি এখানে যেটি বলতে চাই যে ডিজিটাল বাংলাদেশের শুধু স্বপ্ন যে দেখা হয়েছিল বিষয়টা এরকম না। এই স্বপ্নের বাস্তবায়নের জন্য একটি কংক্রিট প্ল্যান কিন্তু দেওয়া হয়েছিল, এবং আপনি একটা স্ন্যাপশটে যদি আনেন এই প্ল্যানটি কি ছিল, 5টি আপনি বাস্কেট যদি ভাবে ধরেন, বা 5টি পিলার যার উপর ভিত্তি করে এই এন্টায়ার ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনাটি নেওয়া হয়। তার মধ্যে আপনার একটি ছিল আপনার আইটি ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, তারপর আইটি এডুকেশন, তারপরে যেটি ছিল আইটি আউটসোর্সিং, তারপর ছিল ইনফ্রাস্ট্রাকচার, যেটা শুধুমাত্র আপনার এই ফাইবার অপটিক্স কেবল বা আপনার যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আপনি ধরতে ছুতে পারেন সেগুলো না, পলিসি লেভেলের বিভিন্ন ধরনের আধুনিকীকরণ করা, তার সুটেবল করা যুগের সাথে তাল মিলিয়ে, এবং এগুলো সবগুলো সম্মিলিত হবে। এবং আরেকটি যেটি ছিল সেটা হচ্ছে ই গভর্নেন্স, অর্থাৎ সরকারি সেবাকে আপনার এটাকে ডিজিটাইজেশনের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়। এই 5টি সুনির্দিষ্ট আপনার বাস্কেট বা ঝুড়ি যদি আপনি বলেন বা পিলার যদি বলেন, তার উপর ভিত্তি করে পুরো ডিজিটাল বাংলাদেশের মেশিনটা দাঁড়িয়ে আছে। তো আমি বলবো যে এটি শুধু স্বপ্ন ছিল না, এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল, এবং একে একে বাস্তবায়ন করে আমি বলবো যে অনেক দূর আজকে ডিজিটাল বাংলাদেশের একটি ভিত্তি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি দেখুন ই গভর্নেন্সের জায়গা থেকে গভর্নমেন্টকে ডিজিটাইজেশন করা হয়েছে। আপনি দেখেন আইটি আউটসোর্সিং এর যে পরিকল্পনা ছিল, সেখানে কিন্তু অনেকে জানে না গোলটি কি ছিল। গোল ছিল কিন্তু আপনার ফরেন কারেন্সির যে আমাদের ইনকাম, সেটি গার্মেন্টস এন্ড রেমিটেন্স এর মাধ্যমে যেটা আসে তাকে ছাড়িয়ে যাওয়া। সেটি কিন্তু বৃহত্তর একটি পরিকল্পনার অংশ হিসেবে এই পুরো চিন্তাটি করা হয়েছিল। আমি আপাতত এখানে শেষ করি। মোহাম্মদ আরাফাত আমাদের সঙ্গেই থাকবেন। আমরা একটু তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ রেজা সেলিম আপনার কাছে যেতে চাই। রেজা সেলিম, আমাদেরকে একটু জানাবেন যে সেই যে 2008 সাল থেকে বাংলাদেশ একটি নির্ধারিত লক্ষ্যে এগোচ্ছে, সেই লক্ষ্য পূরণে অনেকখানি এগিয়ে গেছে। বিশেষ করে এই করোনার সময়ে আসলে আমরা বিশেষ করে এক কথায় বলতে গেলে আমরা এখন যেভাবে এই অনুষ্ঠান প্রচার হচ্ছে, আমরা একসঙ্গে একটা কানেক্টিভিটির মধ্যে আসতে পেরেছে। এই বিষয়গুলো ছাড়াও আর কি কি জায়গায় উন্নতি সাধন হচ্ছে, আপনি কি মনে করছেন? রেজা সেলিম। ধন্যবাদ। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি সজীব ওয়াজেদ জয়ের আজকে জন্মদিন এবং তার 51তম জন্মদিন। আমি এই জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা। আপনারা জানেন যে যেহেতু আজকে একটি বিশেষ কারণে এই কর্মসূচিটি আপনারা নিয়েছেন, ফলে আমি একটু বলতে চাই যে সজীব ওয়াজেদ জয় কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমান বয়সী মানুষ। এই দেশ বিনির্মাণে তার একটা মানে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা সে পালন করবে, এটা খুবই স্বাভাবিক। ধৈর্য হিসেবেই শুধু নয়, বা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান হিসেবেই নয়, বিদেশের একজন নাগরিক হিসেবে। এবং আপনারা জানেন যে তার জীবন কিন্তু মানে যখন শুরু হয়, সে যখন জন্ম হয়, সে কিন্তু মাতৃগর্ভে বন্দী ছিল। এবং সে যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরেও কিন্তু সে বন্দী ছিল, এবং দেশ যখন স্বাধীন হয় 16 ডিসেম্বর, তারপরেও সে আরো 2 দিন বন্দী ছিল।
মানে এই যে একটা বন্দি দশা থেকে নিগৃহণের মাধ্যমে যে মানুষটির জন্ম এবং বিকাশ, মানে সে দেশের জন্য দায়িত্ব পালন করবে, এটাই খুব স্বাভাবিক এবং এটাই আমরা আশা করি। দ্বিতীয়ত আপনি যে যে প্রসঙ্গটি তুললেন সে প্রসঙ্গে আমি বলি যে আমরা 2008 সালে 12ই ডিসেম্বর, আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার সময় ইশতেহার ঘোষণা করে, নির্বাচন ইশতেহার, যে ইশতেহারে ডিজিটাল বাংলাদেশে প্রতিষ্ঠার একটা অঙ্গীকার করা হয়েছিল জিন্দ দলের সনদের মাধ্যমে। 12ই ডিসেম্বরের আগেই, মানে 2008-এর 12ই ডিসেম্বরের ওই ইশতেহার ঘোষণার আগেই কিন্তু সজীব একটি নেতৃস্থানীয় ভূমিকায় যখন ছিলেন, কারণ 2007 এবং 2008-এর ওই যখন আপনার 1/11-এর ঘটনা চলছিল তখন কিন্তু সজীব জয় বিশ্বব্যাপী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে একটি ভূমিকা রাখছিল। ফলে 2008-এ মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিলেন, ফলে অনিবার্যভাবেই একটি দায়িত্বশীল মানুষ হিসেবে এবং নেতৃস্থানীয় মানুষ হিসেবে তার একটি ভূমিকা সে পালন করতে শুরু করে, যার প্রতিফলন আমরা পরবর্তীতে বিভিন্ন কাজে দেখতে পেয়েছি। এবং নিশ্চয়ই জনাব আরাফাত খুব ভালোভাবেই খুব সংক্ষেপে বলতে চেষ্টা করেছেন যে কি কোন ডিজিটাল বাংলাদেশ আমরা তৈরি করেছি এবং কোন কোন ক্ষেত্রে করেছি এবং সেইখানে সজীব জয়ের ভূমিকাটা কি, সেইভাবে আমরা নিশ্চয়ই বিশ্লেষণ করতে পারি। কিন্তু আমরা যে তথ্য প্রযুক্তি খাতে যা অর্জন করবো তার চেয়ে বেশি আমাদের যেটা দরকার ছিল, যে আমাদের আসলে কি ছিল না। ডিজিটাল বাংলাদেশ একটা প্রবহমান পরিস্থিতি তথ্য প্রযুক্তি খাতে, কিন্তু আমাদের ছিল না কি, আমাদের ছিল না কোনো সুসংগঠিত পরিকল্পনা। হ্যাঁ, আমি খুব মানে সহজভাবে সংক্ষেপে বলি, আমাদের কিন্তু ইন্টারনেট আনা হয় 2006 সালের 20শে মে, কিন্তু আমরা কানেক্টিভিটি পাই, সাবমেরিন কেবলের কানেক্টিভিটি। কিন্তু আপনারা শুনে নিশ্চয়ই আপনারা জানেন এবং এটা আমরা সবাই জানি, 2006 সালে যখন আমরা কানেক্টিভিটি পাই, এবং এটা কিন্তু ধার করে, মানে টাকাটা আইডিবি থেকে একটা কানেক্টিভিটি অনেক কাটখড় হয়, কিন্তু তখন আমাদের ইন্টারনেট আমরা কিভাবে বিলি করবো, কে কতখানি ইন্টারনেট পাবো, কোথায় ইন্টারনেট কাকে কি দিব, তার কোনো বিতরণ নীতিমালা আমাদের ছিল। অর্থাৎ আমরা যেটাকে বলি ইন্টারনেট ডিস্ট্রিবিউশন প্ল্যান, অথবা এটাকে ব্রডব্যান্ড পলিসি বলা হয়, আমাদের কিন্তু এরকম কোনো পলিসি ছিল না। ইভেন তথ্য প্রযুক্তি খাতে আমরা ইন্টারনেট একটা অনুষঙ্গ, কিন্তু আরো যে আয়োজনগুলো আছে, যে কাজগুলো দিয়ে আমরা তথ্য প্রযুক্তি খাতে একটি যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করতে পারবো, সেটা হচ্ছে আমাদের আইসিটি পলিসি। রেজা সেলিম, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু মোহাম্মদ আরেফাত আপনার কাছে যেতে চাই। আমাদেরকে একটু বলবেন যে 2007 সালে সজীব জয় তিনি নির্বাচিত হয়েছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা গ্লোবাল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। তো তার যে নেতৃত্ব বা তরুণদের কাঁধে দেশের যে দায়িত্ব তুলে দেবার যে বিষয়টি বা দূরদর্শিতা, সেটি নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো মোহাম্মদ আরাফাত। ধন্যবাদ। না, আমি একটি কথা বলতে চাই, জনাব রেজা সেলিম সাহেব খুবই গুরুত্বপূর্ণ কথা দিয়ে শুরু করেছিলেন। সজীব ওয়াজেদ জয়ের জন্ম কিন্তু হয়েছিল একজন পিওডব্লিউ হিসেবে, মানে একজন প্রিজনার অফ ওয়ার। সে ভূমিষ্ঠই হয়েছে মানে বন্দিত্বকে আলিঙ্গন করে, এবং আমাদের শত্রুপক্ষ দ্বারা বন্দী ছিলেন। কাজেই ওনার জন্মের সাথে বাংলাদেশের জন্ম এবং ওনার 50 বছর পূর্তির সাথে বাংলাদেশের 50 বছর পূর্তি একই সাথে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী, সবকিছু নিয়ে ওনার আসলে জন্ম এবং বেড়ে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং উনি যে আসলে বঙ্গবন্ধু দৌহিত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান, এর বাইরে যে উনি তার যোগ্যতা এবং মেধা সাক্ষ্য রেখে দেশে কিছু দেবেন, এটা কিন্তু মানে ওনার জন্ম থেকে এটা প্রায় নিশ্চিত, মানে এটা অনিবার্য একটি বিষয় ছিল এবং যেটি হয়ে গেছে। আমি খুবই একমত পোষণ করি জনাব রেজা সেলিম সাহেব যে বিষয়টি আনলেন, এটা আসলে মানে অনেকে অনুধাবন করতে পারেন কিনা, কিন্তু এটি খুবই যৌক্তিক এবং সঠিক একটি কথা। এখন আপনি যেটি বললেন, আসলে ওই ওয়ার্ল্ড আমি বলবো তাকে যে ইয়েটা করেছে, তারা স্বীকৃতিটা দিয়েছে, আমি মনে করি সজীব ওয়াজেদ জয়ের কন্ট্রিবিউশন তার চেয়ে অনেক অনেক বেশি এই অর্থে যে একটি দেশকে ধরে ডিজিটাইজেশনের পরিকল্পনা দেয়া এবং এটাকে ওভারসি করে ডিজিটাল একটা রূপ নিয়ে আসা, এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু
কোন একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানিকে ধরে তার সাথে আপনার তথ্য প্রযুক্তির কনসালটেন্সি করা আর একটা দেশকে ডিজিটাল ট্রান্সফরমেশনে নিয়ে যাওয়া দুটো কিন্তু দুই রকমের জিনিস। এটা কিন্তু ইউনিক একটা কেস। আমি নিশ্চিত যে জনাব রেজা সেলিম সাহেব আমার সাথে একমত হবেন যে একটা দেশকে ডিজিটাইজেশনের জন্য কিন্তু আপনার নলেজ থাকতে হয় গভর্নমেন্টের, নলেজ থাকতে হয় অ্যাডমিনিস্ট্রেশনের, নলেজ থাকতে হয় পলিসি। একটা কোম্পানির পলিসি নিয়ে আর একটা রাষ্ট্রের পলিসির মধ্যে অনেক পার্থক্য আছে। রাজনৈতিক ওভারঅল রাজনৈতিক বাস্তবতার যে নলেজ বা তার যে অভিজ্ঞতা সেগুলো সবকিছুর সম্মিলন যদি একটা মানুষের মধ্যে না ঘটে তাহলে কিন্তু ওই ধরনের নীতি গ্রহণ করা বা পলিসি নেওয়া এবং সেটা ইমপ্লিমেন্ট করে ইফেক্টিভলি রেজাল্ট প্রডিউস করা এত সহজ না কিন্তু। এবং এটিকে কিন্তু একটা দর্শন হিসেবে নেওয়া হয়েছিল। কোন অর্থে আমি বলি, আমার মনে আছে ডক্টর হামাদুন টোরে যিনি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলেন, প্রথমবার যিনি আসলেন আমার মনে হয় যখন ডিজিটাল বাংলাদেশের প্ল্যানটি জনসভাজি জয় ডিসপেল করলেন প্রথম, হি ওয়াজ দেয়ার। তো আমার ওনার সাথে কথোপকথনের সুযোগ হয়েছিল। উনি একটা ইন্টারেস্টিং জিনিস বলেছিলেন আমাকে। উনি বললেন যে দেখো তোমাদের যে ফিলোসফি বিহাইন্ড দ্য ডিজিটাল বাংলাদেশ একটু ডিফারেন্ট এই অর্থে যে বিশ্বব্যাপী যেটা হয় যে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, মানুষের পারচেজিং ক্যাপাসিটি বাড়ে, মানুষ তখন তথ্য প্রযুক্তিতে আরো অ্যাক্সেস পায়। কিন্তু তোমরা তথ্য প্রযুক্তি দিয়েই মানুষের ইকোনমিক ডেভেলপমেন্ট করার রাস্তা তৈরি করছো। ডিজিটাল বাংলাদেশটা একটা রাস্তা, এটা কিন্তু গোল না। গোলটা হচ্ছে সোনার বাংলা তৈরি করা, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন। কোন রাস্তা হেঁটে আমরা সেগুলো পৌঁছাবো সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের রাস্তাটা। এই রাস্তাটাই হচ্ছে পরিকল্পনার মধ্যে নেওয়া আছে। এই যে দর্শনের জায়গাটা সেটিও কিন্তু এখানে আমার মনে হয় অনেক আলোচনা অনেক ক্ষেত্রে আসে না, যেটা আমাদের বলা দরকার। ধন্যবাদ। রেজা সেলিম, আপনার কাছে আবারও ফিরছি। বিষয়টা হলো যে একটা সময় দেশে 1 জিবি ইন্টারনেটের দাম লাখ টাকার উপরে ছিল। এখন সেই ইন্টারনেট মানুষের হাতের মুঠোয়, নাগালের মধ্যে, এবং দেশব্যাপী ব্রডব্যান্ডের ইন্টারনেটের মূল্য এক দেশ এক রেট। এবং নতুন করে বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে 5G, এবং সেই সঙ্গে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে অনেকখানি এগিয়েও গেছে। সেই সঙ্গে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে বাংলাদেশ ভাবছে। সেই জায়গায় বাংলাদেশ তাদের যে দায়িত্বশীল অংশগ্রহণ সেটি নিশ্চিত করতে চায়। সবটাই সজীব ওয়াজেদ জয়ের দূরদর্শিতা। আপনি এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, তা তো অবশ্যই। দূরদর্শী কোন চিন্তা যদি সরকারের পেছনে না থাকতো বা মাননীয় প্রধানমন্ত্রীর পেছনে না থাকতো তাহলে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে এতদূর আগাতে পারতো না। এটাই আমি বলছিলাম যে আমাদের কিন্তু ইন্টারনেটের আমাদের তো ছিল না, হ্যাঁ, আমরা কি করব, এবং আমাদের কোনো কর্মকৌশল ছিল না যে আমরা কিভাবে তথ্য প্রযুক্তি খাতটাকে এগিয়ে নিয়ে যাব। 2010 সালে আমাদের কিন্তু তথ্য প্রযুক্তি নীতিমালাটাই গৃহীত হয় এবং সেইটার আলোকে একটা রোডম্যাপ তৈরি করা হয়। সেই রোডম্যাপের আলোকে কিন্তু আমরা আগাচ্ছি। এবং আপনারা যদি তথ্য প্রযুক্তি নীতিমালার যে কর্মকৌশল সেটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা এখন পর্যন্ত সামান্যতম বিচ্যুতি আমাদের ঘটেনি এই রোডম্যাপ থেকে। এটি কিন্তু খুব সহজ কথা না, এক যুগ ধরে একটি পলিসি বাস্তবায়ন করে এবং তার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। ফলে তারই কিছু কিছু বাস্তবায়ন আমাদের চোখে পড়ে দৃশ্যত, যেমন যেটা 4G এবং 5Gর কথা বলেন, ইন্টারনেট ক্ষেত্রে সারা দেশে ব্রডব্যান্ডের কথা বলেন, আমাদের মহাকাশের স্যাটেলাইটের কথা বলেন, বঙ্গবন্ধু, এই সব কিছু হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের রোডম্যাপের অংশ এবং আমরা সেগুলোর সুবিধা নানান ক্ষেত্রে পেতে যাচ্ছি, পাচ্ছি। তো ফলে আমার ধারণা যে আমরা সরকারের পেছনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অত্যন্ত প্রয়োজন ছিল, যেটা আগে ছিল না। এবং যেই পরিকল্পনা এবং ব্যবস্থাপনার নিশ্চিত অংশগ্রহণ থাকলেই এই ধরনের নীতিমালা বাস্তবায়ন করা যায়, যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমরা আশাবাদী যে বাংলাদেশ আরো আগাবে। রেজা সেলিম, মোহাম্মদ আরাফাত, আপনার কাছে আসতে চাই। বিষয়টি হলো যে সজীব ওয়াজেদ জয় একই সঙ্গে তথ্য প্রযুক্তির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে, তার রাজনৈতিক দূরদর্শিতা এবং একই সঙ্গে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের যে দূরদর্শিতা, এই দূরদর্শিতার ফলে বাংলাদেশ কত দূর যাবে আপনি কি মনে করছেন? চমৎকার প্রশ্ন করেছেন। একবার উনি বলেছিলেন যে ডিজিটাল বাংলাদেশটা হচ্ছে তার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া একটা স্বপ্নের জায়গা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি এটা বলেছিলেন কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতি। উনি বলেছিলেন যদি রাজনীতিতে আমরা বাংলাদেশ বিরোধী অপশক্তিকে পরাজিত করতে না পারি, so if there is no Awami League in the government, there will be no digital Bangladesh.
গুরুত্বপূর্ণ। কাজে রাজনীতিতে কিন্তু তার অনেক অবদান আছে। হ্যাঁ, বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে কঠিন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি তার মাকে বিভিন্নভাবে অ্যাডভাইস করেছেন, সহযোগিতা করেছেন, ডিসকাশনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, তার ওপিনিয়ন দেওয়ার মাধ্যমে। এবং আমি মনে করি সেই জায়গাতে উনি পিছন দিক থেকে আরেকটি বড় কাজ করেন, সেটি হচ্ছে রাজনীতির মধ্যে রিসার্চ করা, সার্ভে, মানুষের পালস বোঝা, মানুষ কি চাচ্ছে কি চাচ্ছে না, কোন পলিসির কি ইমপ্লিকেশনস, মানুষের রিয়াকশন কি, সেই জায়গাগুলো কিন্তু উনি ইনভলভ, ওগুলোতে উনি কাজ করেন। একই সাথে স্ট্র্যাটেজি কমিউনিকেশন, রাজনীতিতে এটা খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ কিন্তু বরাবরই বা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি প্রতিপক্ষ দ্বারা ভিক্টিমাইজ হয়েছে মিথ্যা অপপ্রচার, প্রোপাগান্ডা, গুজব, এগুলো দিয়ে। সেগুলোকে প্রতিহত করার জন্য যে নতুন কৌশল নেয়া, ইতিমধ্যে সায়েন্টিফিক স্ট্র্যাটেজি কমিউনিকেশন নিয়ে আসা, সেই কাজগুলো কিন্তু উনি করেছেন। জি, মোহাম্মদ আরাফাত আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু রেজা সেলিমের কাছে আরেকবার একটু ফিরছি। রেজা সেলিম, আমাদেরকে একটু জানাবেন যে বাংলাদেশ এখন খুবই গর্বিত সদস্য, স্যাটেলাইট ক্লাবের সদস্য হতে পেরে। বিশ্বের প্রায় 60টির মতো দেশ এখন পর্যন্ত সেখানকার সদস্য হতে পেরেছে বা সদস্যপদ লাভ করেছে, যা বাংলাদেশের অর্থনীতিতেও বেশভাবে অবদান রাখতে শুরু করেছে। এবং এই যে স্যাটেলাইট উৎক্ষেপণ বা স্যাটেলাইট তৈরির যে পরিকল্পনা এবং পরবর্তীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরির যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে কাজ করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি, সেখানেও সজীব জয়ের একটা বড় ভূমিকা রয়েছে। যদিও এই স্যাটেলাইট তৈরি এবং উৎক্ষেপণ নিয়ে যথেষ্ট পরিমাণে বিতর্ক ছিল, কিন্তু সব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। তো এই যে সফলতার জায়গাটি আপনার কাছ থেকে শুনতে চাই। নিশ্চয়ই, আপনি যে কোনো কাজেই, যে কোনো ভালো কাজে বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সমালোচনা থাকতেই পারে। হ্যাঁ, কিন্তু এখানে আমি তেমন কোনো সমালোচনা আমার দৃষ্টিগোচর হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অনেকে হয়তো বুঝতেই পারেনি বা বাংলাদেশ স্যাটেলাইট জগতে প্রবেশ করবে এবং বাংলাদেশ স্যাটেলাইট পাঠাবে, এটা হয়তো অনেকে অনুধাবন করতে পারেনি। এটা বা এটা এটা তাদের কাছে মনে হয়েছিল যে এটা কখনই সম্ভব হবে না, বা এটা বাংলাদেশ কি, বাংলাদেশের মতো একটা গরিব দেশ কি করে। আমি আমি টেকনিক্যাল দিকটায় যাচ্ছি না, আমি এটার আইডিয়াল দিকটা নিয়ে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের মতো একটা গরিব দেশ, সে আবার কি করে স্যাটেলাইট পাঠাবে এবং স্যাটেলাইট ক্লাবে পার্টিসিপেট করবে। এইটা ছিল আমার সন্দেহ বা আলোচনার বা সমালোচনার বড় কেন্দ্রবিন্দু। এখন আলাপ করতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশ এই সমালোচনাটাকে কি করে অতিক্রম করলো এবং কোন মনোবলের কারণে বাংলাদেশ এটা পারলো বা মাননীয় প্রধানমন্ত্রী পারলেন। হ্যাঁ, এবং এই যে সাহসের পরিচয় উনি দিতে পারলেন কোন শক্তিতে, মানে এটা তো শক্তিটা তো নিশ্চয়ই শুধুমাত্র একমাত্র সজীবাজের জয় না, সজীবাজের জয়ের সংগঠিত যে পরিকল্পনা এবং এই পরিকল্পনা বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণ করতে পারার যে শক্তি, সেটা হচ্ছে একটা বড় সাফল্যের একটা বড় কারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে এর সুবিধা। হ্যাঁ, এর সুবিধাগুলি স্যাটেলাইটের মানে যেসব আপনারা জানেন যে আমাদের এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে ট্রান্সপন্ডারগুলি, মানে এর যে মানে সুবিধাগুলি আমরা পাবো এই স্যাটেলাইট থেকে, এই সুবিধা আমাদের দেশে আগে তেমন কোনো ধারণা ছিল না যে আমরা কি সুবিধা পাবো। ফলে আপনি ধরেন ওই সুবিধা, সেই সুবিধাগুলি পাওয়ার ফলে স্বাভাবিক কারণেই আমাদের অর্থনীতিতে গতিশীলতা আসছে, আমাদের প্রযুক্তিতে আমাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা আরো বেশি আত্মবিশ্বাসী হতে পারছে। এবং আমরা এখন আরো স্বপ্ন দেখছি আমরা দ্বিতীয় স্যাটেলাইটে পাঠাবো এবং সেটা কাজও চলছে, আপনারা জানেন। ফলে স্বাভাবিক কারণেই বাংলাদেশ একটি সমৃদ্ধি, মানে বিজ্ঞানের জগতে যখন যাবে এবং মহাকাশে যখন বাংলাদেশ বিচরণ করবে, স্বাভাবিক কারণেই বাংলাদেশের অগ্রগতি এবং সমৃদ্ধি নিয়ে বিশ্ব দুনিয়াব্যাপী আলোচনা হবে। এর আদর্শগত দিকটা হচ্ছে বাংলাদেশ থেমে থাকছে না, এবং এইটা বিজ্ঞানের এই স্যাটেলাইট প্রযুক্তির মতো এত বড় একটি সাহসী প্রযুক্তি হাতে নিয়ে বাংলাদেশ এই কাজটি বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব দৃঢ়চিত্তে কাজটি করতে পেরেছেন। কিন্তু তার পিছনে ওই শক্তিটা ছিল বলেই, যে শক্তিটা আমাদের চিন্তার বাইরে ছিল।
রেজা সেলিম আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু আবারও মোহাম্মদ আরাফাত আপনার কাছে ফিরতে চাই। মোহাম্মদ আরাফাত, আমাদেরকে একটু জানাবেন যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তার তখন থেকেই জ্ঞান বিজ্ঞানে, বিশেষ করে বিজ্ঞান এবং বিজ্ঞান শিল্পে তারা বেশ ভালোভাবে অবদান রাখতে শুরু করেছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অগ্রগতি কিন্তু সে সময় হয়েছে। মাঝখানের সময়টি একটা নির্দিষ্ট সময়, যেই সময়গুলোতে আসলে সেই জায়গাগুলো ব্যাহত হয়েছে। পরবর্তীতে 2008 সাল থেকে যখন নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে যে রোড ম্যাপটি তৈরি হলো, যার কারণেই সজীব ওয়াজেদ জয়কে বলা হয় আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ, সেই রাস্তাটুকু আসলে কতখানি কেমন ছিল, শুরুর দিকের অবস্থা কেমন ছিল, কারণ মানুষকে একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে যাওয়ার একটি বিষয় ছিল, সেগুলো আসলে কেমন চ্যালেঞ্জিং ছিল সজীব ওয়াজেদ জয়ের জন্য, আপনি কি মনে করেন? না, এটা একটি খুবই চমৎকার প্রশ্ন। দেখুন, আমার মনে আছে 2009 সালে পুরো বছরটা ধরে অনেকে প্রশ্ন করতেন, আচ্ছা ডিজিটাল বাংলাদেশটা কি। আমার মনে আছে ব্যক্তিগত পর্যায়ে অনেকে আমি খুব মানে লেম্যানস ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করতাম। আমি ভাবে বলতাম যে ধরুন আপনি কোন একটা ট্যাক্সি নিয়ে বা রিক্সা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, আপনার পকেটে কোনো ভাঙতি পয়সা নেই, আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি ভাড়া দিয়ে দিতে পারবেন। তো তখন কিন্তু কেউ বিশ্বাস করতো না, চোখ কপালে তুলতো যে এটা কি সম্ভব। কিন্তু এই ঘটনা কিন্তু ঘটে গেছে বাংলাদেশে। সো আমি যেটা বলতে চাই সেটি ঘটনাগুলোকে কিন্তু এই ঘটনা হয়েছে, এবং সাধারণত যেটি হয় এই ধরনের বিষয় বিভিন্ন পর্যায় থেকে অনেক কি বলবো রেজিস্ট্যান্স ফেস করে, সেই চ্যালেঞ্জগুলি কিন্তু সরকারকে নিতে হয়েছে। একই সাথে আমি বলবো, দেখুন আপনি স্যাটেলাইট নিয়ে যে একটি প্রশ্ন করেছিলেন জনাব সমালোচনা ছিল, আসলে দুটি বিষয় ছিল। রেজা সেলিম সাহেব একটি বিষয় অ্যাড্রেস করেছেন যে এটা নিয়ে বোঝার ঘাটতি ছিল বলে অনেকে প্রশ্ন তুলেছেন, সেটি হচ্ছে ইন্টেনশনালি কিছু প্রোপাগ্যান্ডা, অপপ্রচার এবং গুজব ছড়ানো হয়েছিল। সেটি হচ্ছে রাজনৈতিক অপপ্রয়াসের জায়গা থেকে এটা করা হয়েছে, যেটি আমি আমার আগের আলোচনায় বলছিলাম যে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, অপপ্রচার প্রতিরোধের জায়গা থেকে রাজনীতি যে জায়গা, যেখানেও সজীব ওয়াজেদ জয় কাজ করছেন। সো এই স্যাটেলাইট নিয়ে যে অপপ্রচারগুলো হয়েছিল ইন্টেনশনাল ছিল, মানে উন্নয়নকে, উন্নতিকে এগিয়ে যাওয়াকে থামিয়ে দেওয়ার জন্য একটি অপশক্তি কিন্তু প্রতিনিয়ত এই কাজগুলি করছে। তো এটি কিন্তু একটা এক্সাম্পল। তো এর প্রত্যেকটি ক্ষেত্রেই ডিজিটাল বাংলাদেশকে নিয়ে হাস্যরস করা হয়ে ধরনের ধরেন অ্যাচিভমেন্ট গুলোকে বিভ্রান্তি যুক্ত করে আপনার অপপ্রচার করা হয়েছে। তো এইটি কিন্তু আসলে পলিসি নেয়া এবং সেই পলিসির ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, একই সাথে দেশ বিরোধী অপশক্তির যে ষড়যন্ত্র এবং অপপ্রচার তার বিপক্ষে ফাইট করে যাওয়া, এটা কিন্তু একটা প্যারালাল যুদ্ধ করতে হয়েছে গভর্নমেন্টকে। হ্যাঁ, এটা সরকার যদি শুধু ব্যবস্থাপনাটা, যেটা সরকারি যে ব্যবস্থাপনা, সেইখানে যদি তার মনোযোগটা শুধু দিতে পারতো, আর অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব হতো। কিন্তু এই ব্যবস্থাপনার বাইরে এই যে প্রতিরোধগুলো, চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হয়েছে কিন্তু রাজনৈতিক এবং অপরাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো, গুজব, অপপ্রচার, প্রোপাগ্যান্ডা। তো আমি মনে করি যে এটা ছিল না, অনেক কঠিন রাস্তা ছিল, তার মধ্য দিয়ে হেঁটে আজকে একটি বড় জায়গায় আসা গেছে। তো এখানে মানে একটা কম্বিনেশন অফ যে কি বলবো একটা এফর্ট, যেখানে রাজনীতি, গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, পলিসি আপনার এবং তথ্য প্রযুক্তির একটা কম্বিনেশন প্রয়োজন ছিল এই পুরো চ্যালেঞ্জটি মোকাবেলা করে আজকে এই পর্যায়ে আসার জন্য। মোহাম্মদ আরাফাত আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটু আবারও রেজা সেলিমের কাছে ফিরবো। ঠিক যেমনটি মোহাম্মদ আরাফাত বললেন রেজা সেলিম, যে আসলে এই পথ বা এই যাত্রা খুব একটা সুখকর ছিল না, কিন্তু তারপরে একটা সময় কিন্তু অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে সেটি কিন্তু একটি ভালো জায়গায় এসে এখন পৌঁছেছে, এবং যার প্রমাণস্বরূপ বলা যায় যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং মানুষের একেবারে গ্রাম পর্যায়ে যে এখন যে একেবারে নিবন্ধনের মাধ্যমে টিকা দেওয়া থেকে শুরু করে যাবতীয় যত ডিজিটালাইজেশন আছে বা মোবাইল মানি ট্রান্সফার থেকে শুরু করে আরও নানা কিছু, এই যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে ডিজিটালাইজেশনের যে ছাপ বা ছড়িয়ে যাওয়া, এই জায়গাটিকে আপনি ভবিষ্যৎ দৃষ্টিকোণ থেকে আসলে কিভাবে দেখছেন রেজা সেলিম? এ তো অবশ্যই অবশ্যই আমি খুবই আশাবাদী। কারণ আপনারা জানেন যে আমি যদিও এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে, কিন্তু আমি যুক্তরাষ্ট্রের সাথে সম্মিলিতভাবে বাংলাদেশের গ্রামাঞ্চলে দীর্ঘদিন যাবৎ আমি স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছি, এবং আমার পুরো স্বাস্থ্য সেবার কার্যক্রমটি হচ্ছে আপনার তথ্য প্রযুক্তির মাধ্যমে। আমরা কিন্তু রিমোট ডায়াগনোসিসের কাজ করি,
এবং এই কাজটি গ্রামাঞ্চলে যে করা সম্ভব হবে এটা তো আমি নিজেই সন্দিহান ছিলাম। আমি আমি একজন হেলথ কমিউনিকেশনের লোক হিসাবে এবং তথ্য প্রযুক্তির সাথে যুক্ত দীর্ঘদিনের আমি একজন আন্দোলনের সাথী, কিন্তু আমি কখনো মনে করি আমি ভাবিনি যে এটা সম্ভব হবে। এটা সম্ভব হয়েছে এবং বাংলাদেশের গ্রামাঞ্চলে আমরা যেসব তথ্য প্রযুক্তি সেবা কেন্দ্র চালু করেছি, বিশেষ করে স্বাস্থ্য সেবায় আমি যে কাজটা আমি করে থাকি এবং আমার এই কাজের সাথে রাষ্ট্রের চিকিৎসকরা যুক্ত আছেন এবং এটা সম্পূর্ণ তথ্য প্রযুক্তির মাধ্যমে। তো এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছেই কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণের এই পদক্ষেপ হিসাবে, এবং এরকম উদ্যোগ যদি আরো নেওয়া হয় নিশ্চয়ই এটা হবে এবং এটা বাংলাদেশে হচ্ছে এখন। রেজা সেলিম, আমরা আমরা আমাদের আমাদের সঙ্গেই থাকুন। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সব শেষ প্রশ্নটি করতে চাই মোহাম্মদ আরাফাত আপনার কাছে। আমাদেরকে একটু বলবেন যে আসলে এখনকার যে যাত্রা, সেই যাত্রা ভবিষ্যৎ পর্যন্ত এগিয়ে নিতে বা 2041 সাল পর্যন্ত যে লক্ষ্যমাত্রা, সে পর্যন্ত এগিয়ে নিতে সজীব ওয়াজেদ জয় আর কি ভূমিকা রাখতে পারেন? আচ্ছা, ধন্যবাদ। এই প্রশ্নের জন্য একটু ছোট্ট করে বলি। দেখুন, আপনি রাজনীতি করবেন রাজপথে, কিন্তু আপনি ধরেন যখন সরকারে যাবেন, সরকার পরিচালনা করবেন, সেটি কিন্তু একটা ম্যানেজমেন্ট। এই বোধটা থাকা দরকার এবং এই ম্যানেজমেন্ট থাকতে গেলে তার একটা গোল থাকবে, ভিশন থাকবে এবং সেই ভিশন অ্যাচিভ করার জন্য একটা পরিকল্পনা থাকবে। পরিকল্পনাগুলি কিন্তু টাইম বাউন্ড হতে হবে এবং বিভিন্ন পয়েন্ট এটাকে মেজার করতে পারতে হবে যে কতটুকু অগ্রগতি হলো হলো না। এই যে আইডিয়াটা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আগে কখনো ছিলই না, এই 2008 অনওয়ার্ড এই আইডিয়া নিয়ে বাংলাদেশ কিন্তু কাজ করছে। যে কারণে জনাব রেজা সেলিম যে পরিকল্পনা নিয়ে ওনারা শুরু করেছেন সেখান থেকে বিচ্যুত হননি এক ফোঁটা। এটা কিন্তু মানে এটা খুব সহজ মনে হচ্ছে কথাটা বলে দেওয়া বা শোনা, কিন্তু এটা গ্র্যাভিটি যে কত বিশদ এটা চিন্তার বাইরে। 12টা বছর ধরে এরকম একটা কমপ্লেক্স দেশে সমাজে এই পরিকল্পনা নিয়ে এতগুলি মানুষ কাজ করছে কোনো বিচ্যুতি ছাড়া, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা সম্ভব হয়েছে কারণ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ভিশনটা ছিল সরকারের, প্ল্যানিং কিভাবে করতে হয় সেটা ছিল, এবং ইমপ্লিমেন্টেশনের যে প্রায়োগিক যে জায়গাগুলি চিন্তাগুলি সেগুলো ছিল, যেটার সাথে বাংলাদেশের রাষ্ট্রকে বোঝা, সমাজ মানুষকে বোঝা, তার মনন বোঝার যে সংযোগ, সেগুলো সবকিছু মিলে এটা সম্ভব হয়েছে। তো আমি মনে করি ভবিষ্যতে এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে। রাষ্ট্রটাকে পরিচালনা করতে হবে একটা ব্যবস্থাপনার আওতায়, যে একটি ভিশন থাকবে যেটা আছে, যার করার জন্য টাইম বাউন্ড গোলস এন্ড অবজেক্টিভ থাকবে যেগুলো আছে, এবং কর্ম পরিকল্পনা থাকবে যেটা প্রচন্ড ভাবে সুটেবল এবং প্র্যাগমেটিক হবে, যেটিও আছে। এবং যে কারণে আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাওয়ার বিষয়টি মেজার করা যাচ্ছে, যে কতটুকু এগিয়েছি, কতটুকু বাকি আছে, বাকিটুকু কতটুকু আছে সেটাও করা যাচ্ছে। তো আমি মনে করি উই আর অন দ্য রাইট ট্র্যাক। এটা কিন্তু আপনি সামনের দিকে আরো এক্সপোনেনশিয়াল জ্যামিতিক হারে বাড়বে, কারণ অন্যান্য চ্যালেঞ্জগুলো অনেকগুলি চ্যালেঞ্জ হচ্ছে গেছে। এখন সামনের দিকে কিন্তু রাস্তা আরো স্মুথ হবে বলে আমি মনে করি। শুধু আমাদের মাথায় একটি জিনিস রাখতে হবে, সর্বশেষ বলে ছেড়ে দিই, কিন্তু এই উন্নয়নকে ব্যাহত করার জন্য একটি আমাদের রাজনৈতিক পরিবেশে দুর্ভাগ্যজনকভাবে একটি অপশক্তি, একটা মৌলবাদী চক্রান্তবাদী প্রিমিটিভ ব্যাকওয়ার্ড পিছিয়ে পড়া, পিছনমুখী চিন্তা করার কিছু একটা অপশক্তি সারা বিভিন্ন অপপ্রচার নিয়ে, হ্যাঁ, তারা ধর্মকে ব্যবহার করে সেন্সিটাইজ করে আমাদেরকে এগুলোকে মানে ব্যাহত করার চেষ্টা করছে। সেখানে আমাদের খুবই সজাগ থাকতে হবে সবাইকে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আরাফাত এবং রেজা সেলিম, আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডিজিটাল বাংলাদেশ ও সজীব ওয়াজেদ জয় একই সঙ্গে একই সূত্রে গাথা, এবং সামনের দিনগুলো, সামনের বাংলাদেশের পথ চলাগুলো আরও সুন্দর হবে, আরও মসৃণ হবে এবং বাংলাদেশ আরও ডিজিটালাইজড হবে, সেই আশা রেখে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিদায়।